হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 7-এর অঙ্ক করাবো। ক্লাস 7-এর যে কোষে থেকে 1.5 চ্যাপ্টারের জ্যামিতিক পরিমাপের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আজকে শুরু করব। জ্যামিতিক পরিমাপ যেমন তোমার ত্রিভুজ কয় প্রকার, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, কোণভেদে ত্রিভুজ কয় প্রকার, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ, এই সমস্ত কিছু তোমাদের আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন এসছো তাদেরকে বলছি, আমি এই চ্যানেলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত অঙ্ক দিয়ে থাকি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দাদার সাথে থেকো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমরা জানবো কি সমান্তরাল কী জিনিস। সমান্তরাল বলতে কি বোঝায়? একটা সরল রেখা, দুটো বা তার বেশি সরল রেখা পাশাপাশি সমান দূরত্ব অনুসারে, মনে করে এই বিন্দুতে যে দূরত্ব, এই বিন্দুতেও সে একই দূরত্ব, এই বিন্দুতেও একই দূরত্ব, যদি এরকমভাবে যেতে থাকে তাহলে তাদেরকে পরস্পর সমান্তরাল বলে। কেন? দেখো, এই সরলরেখা দুটোকে বাড়াতে থাকো না কেন, কখনো এরা একে অপরের সাথে মিলবে না, ঠিক আছে? তাই এদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। কিন্তু যদি এই সরলরেখাটা এরকমভাবে যায়, তখন দেখো কিছু দূর গিয়ে একটা বিন্দুতে তারা ছেদ করবে, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় পরস্পর ছেদি সরলরেখা, পরস্পর ছেদি। আর এগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? আচ্ছা, এবার মনে করো একটা বিন্দু থেকে একটা সরলরেখা, মনে করো এখানে একটি টর্চ আছে, টর্চের আলোটা উৎপন্ন হয়ে এদিকে সামনের দিকে যেতে থাকবে, এরকমভাবে যেতে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এই বিন্দুটা থেকে সরলরেখাগুলো তৈরি হয়ে একটা নির্দিষ্ট দিকে যেতে থাকবে, এদেরকে বলা হয় রশ্মি। রশ্মি কী জিনিস? একটা বিন্দু থেকে তৈরি হবে এবং অন্য দিকে অপর প্রান্তে যেতে থাকবে, মানে যার কোনো শেষ নেই, যার শুরু আছে কিন্তু শেষ নেই, তাদেরকে বলা হয় রশ্মি। কিন্তু মনে করো আরেকটা আছে, একটা বিন্দু থেকে সরলরেখা উৎপন্ন হয়ে এই দিকেও যাচ্ছে আবার এই দিকেও যাচ্ছে, মানে দুই দিকে সমানভাবে যদি বাড়তে থাকে তাহলে দেখো এর কোনো শেষ নেই। এদিকে যদি আমি বাড়াতেই থাকি সরলরেখাটা, তাহলে এই যেতেই থাকবে, এদিকেও এই যেতেই থাকবে। তাহলে এই সমস্ত সরলরেখাকে বলা হয়, এইগুলোকে বলা হয় সরল রেখা। এই রশ্মিগুলোকে বলা হয় সরল রেখা। এবার প্রান্তবিন্দু কী জিনিস সেটা দেখি। প্রান্তবিন্দু মানে যে বিন্দু থেকে উৎপন্ন হলো, মানে যেমন এখানে একটা বিন্দু, কিন্তু এর শেষ কোথায় সেটা আমরা জানি না, তাহলে এর একটা প্রান্তবিন্দু। প্রান্তবিন্দু মানে যার শুরু আছে এবং শেষ আছে, তাদেরকে বলা হয় প্রান্তবিন্দু। এবার দেখো এই সরল রেখাটার থেকে আমি যদি কিছুটা অংশ কেটে নিই, যেমন এটা এবি পরিমাণ আমি যদি আলাদাভাবে এখানে কেটে নিই, তাহলে এখানে একটা এ বিন্দু, এখানে একটা বি বিন্দু, এদেরকে কি বলা হয়? তাহলে দেখো এই অংশটা কি সরল রেখা থেকে আমি তুলেছি, তাই এদেরকে বলা হয় সরল রেখাংশ। সরল রেখাংশ। তাহলে এদের প্রান্তবিন্দু কটা হবে? এর শুরুও আছে শেষও আছে, তাই এদের প্রান্তবিন্দু দুটো। তাহলে প্রান্তবিন্দু কী জিনিস বোঝা গেছে? যেমন রশ্মির কটা প্রান্তবিন্দু? একটা প্রান্তবিন্দু। সরল রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না, সরল রেখাংশে দুটো প্রান্তবিন্দু থাকে, ঠিক আছে? আচ্ছা চলো, এবার ত্রিভুজের কোণ কি, মানে কোণ কত রকম, কোণ কি কি, সে সমস্তগুলো একটু আলোচনা করি। দেখো, এবার আমরা জানবো কি কোণ কয় প্রকার। কোণ 3 প্রকার। কি কি? 1 নম্বর হলো সূক্ষ্ম কোণ, 2 নম্বর স্থূল কোণ, 3 হচ্ছে সমকোণ। সূক্ষ্ম কোণ কাদের বলে? যে সমস্ত কোণ 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে? তাদেরকে বলা হয় সূক্ষ্ম কোণ। 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তাদেরকে বলা হয় সূক্ষ্ম কোণ। স্থূল কোণ কাদের বলে? স্থূল কোণ হচ্ছে যে কোণ 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট, তাদেরকে বলা হয় স্থূল কোণ। তাহলে কোণ এখানে থাকবে কেমন? তাহলে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, 0 ডিগ্রি থেকে বড় হতে হবে। স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে এখানে 90, দেখো এখানে কটা জিনিস কি? একটা 0 ডিগ্রি তো আমরা ধরি না, আর এটা 90 ডিগ্রি একটা পেলাম, আর একটা 180 ডিগ্রি পেলাম। তাহলে এই 90 ডিগ্রিটাকেই বলা হয় সমকোণ, কেমন? তাহলে প্রশ্ন আসে 180 ডিগ্রিকে কি বলবো? 180 ডিগ্রিকে বলা হয় সরল কোণ। এটা তোমাদের প্রশ্নের মধ্যেই আছে যে একটা সরল কোণ সমান সমান কি হয়? সমান সমান কি? 2 গুণ সমকোণ। কেন? দেখো সমকোণ মানে কি জানলাম? 90 ডিগ্রি। তোমাদের অঙ্কের মধ্যে আছে যে 180 ডিগ্রি সমান সমান 2 গুণ ড্যাশ, শূন্যস্থান দেওয়া আছে। তাহলে 2 গুণ কি হবে? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। 90 ডিগ্রিকে জানি আমরা সমকোণ। তাহলে কোণ ব্যাপারে তোমাদের বোঝা গেল। এবার চলো দেখি যে কোণ হিসাবে ত্রিভুজ কয় প্রকার, আর ত্রিভুজ কী জিনিস, আয়তাকার ক্ষেত্র কী জিনিস, সেগুলো একটু আলোচনা করি। দেখো, যদি 3টি বাহু দ্বারা
গঠিত সমতলিক চিত্র থাকে তাহলে সেটাকে আমরা কি জানি, এগুলোকে আমরা জানি ত্রিভুজ। কেন? তিনটি ভুজ, ভুজ মানে বাহু, তিনটি ভুজ মানে এই আকারটা কীরকম আকার? ত্রিভুজ আকার, এটা হচ্ছে ত্রিভুজ আকার। তিনটি বাহু দ্বারা বদলে যদি চারটি বাহু হয় তাহলে সেটাকে কি বলে? চতুর্ভুজাকার। চতুর্ভুজাকার, চতুর্ভুজাকারের মধ্যে অনেক রকমের রূপ হয়, যেমন এটা হচ্ছে দেখো বিপরীত বাহুগুলি সমান, তাই এটা হয়ে যাবে আয়তাকার, এটা হয়ে যাবে আয়তাকার, দুটো বাহু সমান, মানে দুটো বাহু বড় দুটো বাহু ছোট। আরেকটা আছে যা চারটি বাহু সমান থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বর্গাকার। চিত্রটার নাম কি? বর্গক্ষেত্র, আর এর আকারটা কি? বর্গাকার। ঠিক আছে, একটা ত্রিভুজাকার, একটা বর্গাকার, একটা আয়তাকার, আরেকটা কি হতে পারে? গোলাকার বা বৃত্তাকার। ঠিক আছে, যার কেন্দ্র থাকে, কেন্দ্র ধরে একটা বৃত্ত আঁকতে হয়। এগুলো হচ্ছে এক একটা আকার। কেমন? আচ্ছা, এবার আমরা দেখব ত্রিভুজ কী জিনিস। ত্রিভুজ তো দেখলাম কি, তিনটি বাহু দ্বারা গঠিত সমতলের চিত্রকে ত্রিভুজ বলে। এবার ত্রিভুজ কয় প্রকার সেগুলো আমরা একটু আলোচনা করব। দেখো, একটা যখন ত্রিভুজ আমরা আঁকলাম তাহলে ত্রিভুজের দেখো কয়টি কোণ থাকে, এগুলোকে কোণ বলে। দুটো বাহু একটা বিন্দুতে, এগুলোকে বিন্দু, এগুলোকে বলা হয় কৌণিক বিন্দু। তাহলে কৌণিক বিন্দুতে দুটো বাহু একটা কোণ তৈরি করে। তাহলে একটা ত্রিভুজে কয়টি কোণ হলো? একটা, দুটো, তিনটি কোণ হলো। তাহলে কোণ ভেদে ত্রিভুজ দু রকমভাবে হয়, একটা কোণ ভেদে ত্রিভুজ হয় আর একটা বাহু ভেদে। ব্যাপারটা কি জিনিস? কোণ ভেদে মানে কোণ অনুসারে ত্রিভুজ যেমন এরকম একটা আছে, আবার ত্রিভুজ এরকমও হতে পারে, এরকমও হতে পারে। তাহলে পার্থক্য কী হচ্ছে? দেখো এইটা, দেখো তিনটি কোণই ছোট, মানে 90 ডিগ্রি থেকে ছোট, আর এটার একটা কোণ বড় হয়ে গেল 90 ডিগ্রি, আর এটা এই ক্ষেত্রে দেখো একটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাই এই অনুসারে মানে তার জন্য বলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কি কি কোণ ভেদে ত্রিভুজ? তিন প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কাকে বলে সেটাও সাথে সাথে আলোচনা করি। সূক্ষ্মকোণী ত্রিভুজ কোণগুলোকে বলে যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ থাকবে। সূক্ষ্মকোণ মানে আমরা এইমাত্র কি বুঝলাম, যে 90 ডিগ্রি ছোট হতে হবে এবং 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, তাদেরকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাদের বলবো? যে ত্রিভুজের তিনটি কোণ থাকবে, সেই তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তোমরা খাতায় এগুলো নোট করে নেবে। 2 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। কাদের বলে? যে ত্রিভুজের সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, তিনটি কোণই ছোট হতে হবে 90 ডিগ্রি থেকে, আর স্থূলকোণের ক্ষেত্রে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয়। এবার 90 ডিগ্রি মানে কি জিনিস সেটা আমরা একটু বুঝি। 90 ডিগ্রি মানে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা যদি লম্বলম্বীভাবে দণ্ডায়মান হয় তাহলে যে কোণ তৈরি হয় সেই কোণটাকেই বলা হয় 90 ডিগ্রি। মানে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা লম্বলম্বীভাবে পড়বে। তাহলে দেখো এই সরলরেখার উপরে যদি লম্বলম্বীভাবে পড়ে তাহলে সেই সরলরেখাটা এইভাবে উঠবে, তাহলে এইটা হয়ে যাবে 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি থেকে বড় কোণটা হয়ে গেল, তাহলে একটা কোণ হয়ে গেল স্থূলকোণ, যেটা 90 ডিগ্রি বড়, তাদেরকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তার মানে কি বুঝলাম? যে ত্রিভুজের একটা কোণ বড় হতে হবে, আর একটা ত্রিভুজের 90 ডিগ্রি থেকে বড় একটা কোণই হতে পারে, দুটো কোণ হতে পারে না। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তবে সেই ত্রিভুজটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেছে? আর 3 নম্বরে কি দেখবো আমরা? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাদের বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার বোঝা গেছে, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। সূক্ষ্মকোণী মানে যে তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, স্থূলকোণী মানে একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, আর সমকোণী ত্রিভুজ বলতে একটা কোণ 90 ডিগ্রি থাকতে হবে। তাহলে এদেরকে বলা হয় কোণ ভেদে ত্রিভুজ। ঠিক আছে, আরেকটা হচ্ছে বাহু ভেদে ত্রিভুজও 3 প্রকারের হয়। কি কি? এক হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 হলো বিষমবাহু ত্রিভুজ, 3 হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কাকে বলে? কথাটার মধ্যে দেখো বলছে সমবাহু মানে সমান বাহু, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, এটার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাদেরকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর এই বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান, ঠিক আছে, কেউ কারোর সাথে সমান না, তাদেরকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের দুটো বাহু সমান হয়, মনে করে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাদেরকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি দেখলাম? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাদের সমবাহু, তিনটি বাহু অসমান হলে বিষমবাহু, আর দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার একটা ত্রিভুজের 3টি কোণ থাকে, এই 3টি কোণের যোগফল কত হয়? এই 3টি কোণের যোগফল হয় সবসময় 180 ডিগ্রি।
এটা মাথায় রাখবে। চলো এবার পরেরগুলি বুঝি। দেখো তোমাদের বইয়ের 38 নম্বর পৃষ্ঠায় যে ছবিটা দেওয়া আছে সেই ছবিগুলোর সাথে আমি তোমাদের একটু বোঝাবো। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এগুলো হচ্ছে কোণ ভেদের ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী, স্থূলকোণী। আরেকটা হচ্ছে বাহুভেদের ত্রিভুজ, একটা সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু। তাহলে এখানে কি দেখবে জিনিসটা, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ বাহুভেদে কীরকম হতে পারে, কয় রকমের হতে পারে, সমকোণী ত্রিভুজ বাহুভেদে কয় রকমের হতে পারে, স্থূলকোণী ত্রিভুজ বাহুভেদে কয় রকমের হতে পারে। সেটা জানার আগে আমরা একটা জিনিস জানবো, যে আমরা এইমাত্র কী দেখলাম, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই ত্রিভুজের যদি 3টি বাহু সমান হয়, আচ্ছা যদি 3টি বাহু সমান হয় তাহলে সেই ক্ষেত্রে 3টি কোণও সমান হতেই হবে। যদি দুটো বাহু সমান হয় তাহলে সেই ক্ষেত্রে দুটো কোণ সমান। কীরকমভাবে কোন দুটো কোণ সমান, যে দুটো বাহু একটা সরলরেখাকে ছেদ করবে, ঠিক আছে। যেমন দেখো এই বাহুটা এই কোণ তৈরি করলো, এই বাহুটা এই কোণ তৈরি করলো, তাহলে যেই দুটো কোণ একটা বাহুতে তৈরি করবে সেই দুটো কোণই সমান হয়, ঠিক আছে। মানে যে দুটো বাহু সমান থাকবে সেই দুটো বাহু অন্য বাহুর সাথে যে কোণ তৈরি করবে সেই কোণ দুটো সমান হয়। তাহলে এটা হচ্ছে দুটো কোণ, মানে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান, 3টে বাহু সমান হলে 3টে কোণ সমান। আর যদি একটা বাহু সমান না হয় তাহলে কোনো পরস্পর সমান হবে না। তাহলে এবার দেখব যে এই কোণ ভেদের ত্রিভুজগুলো বাহুভেদের সাথে মিল হতে পারে কিনা। দেখো তাহলে বাহুভেদে আমরা কি কি দেখলাম, এক হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, 3 হলো বিষমবাহু ত্রিভুজ। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যার 3টি কোণ কি হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাই তো। 3টি কোণই 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। তাহলে সমবাহুর ক্ষেত্রে আমি দেখি 3টি কোণ সমকোণ হয় নাকি, ঠিক আছে। দেখো সমবাহু মানে যার 3টি বাহু সমান, আর 3টি বাহু সমান মানে কি দেখলাম আমরা, 3টি কোণও সমান হবে। তাহলে 3টি কোণ যদি সমান হয়, 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 3টি কোণ যদি সমান হয় তাহলে 3 দিয়ে ভাগ করলে এক একটা কোণ পেয়ে যাব, কত হয়ে যাবে, 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক ক্ষেত্রে তোমার যে কোনো পজিশনে থাকুক না কেন, যদি সেটা সমবাহু ত্রিভুজ হয় তবে এক একটা কোণ 60 ডিগ্রি করে হবেই। মানে সমবাহু ত্রিভুজ মানেই হলো তোমার এক একটা কোণ 60 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে এক একটা কোণ 60 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা 90 ডিগ্রি ছোট। অতএব কী হবে, এটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা 90 ডিগ্রি ছোট, তার মানে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেল। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে সেটা সমবাহু ত্রিভুজ তো আছেই, তাহলে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার দেখি সমদ্বিবাহু হতে পারে কিনা। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি জানিস, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটো কোণ সমান হয়। তাহলে দুটো কোণ সমান হয়, তাহলে আর সূক্ষ্মকোণী হতে হলে 3টি কোণই 90 ডিগ্রি ছোট হতে হবে। তাহলে যে দুটো কোণ সমান সেটা আলাদা রাখলাম, বাকি একটা কোণ 90 ডিগ্রি ছোট মনে করে 80 ডিগ্রি নিয়ে নিলাম, 90 ডিগ্রি ছোট নিয়ে নিলাম ওইটা। তাহলে 80 ডিগ্রি যদি নিয়ে নিই তাহলে টোটাল আমার 180 ডিগ্রি, 80 ডিগ্রি নিয়ে নিলাম, তাহলে বাকি কী পড়ে রইলো, 100 ডিগ্রি। তার মানে আমাকে কী হতে হবে, বাকি যে দুটো কোণ আছে তার যোগফল 100 ডিগ্রি হতে হবে। কেন, আমরা জানি 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ আমরা ধরেছি 80 ডিগ্রি, কেন 90 ডিগ্রি ছোট ধরতে হবে। আমি দেখছি যে সূক্ষ্মকোণী ত্রিভুজ সমদ্বিবাহু হয় কিনা। তাহলে একটা কোণ 90 ডিগ্রি ছোট ধরলাম, বাকি দুটো কোণ দেখি 90 ডিগ্রি ছোট হয় নাকি। তাহলে বাকি দুটো কোণ যদি পরস্পর সমান হয় তাহলে বাকি দুটো কোণের যোগফল 100 আসলো, তাহলে 2 দিয়ে ভাগ করব, কত হয়, 50। অতএব এটাও 50, এটাও 50। তার মানে কি বাকি দুটো 90 ডিগ্রি ছোট হলো, 3টি কোণ 90 ডিগ্রি ছোট, আর 3টি কোণ 90 ডিগ্রি ছোট মানে সেটাকে কি বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার এটা সমদ্বিবাহু ত্রিভুজও হয়ে গেল। তার মানে কি দেখতে পেলাম, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ সে সমদ্বিবাহুও ত্রিভুজ হতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার দেখি সূক্ষ্মকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হয় কিনা। বিষমবাহু ত্রিভুজ মানে আমরা কি জানি, যার 3টি বাহু অসমান, পরস্পর সমান নয়। তাহলে আমরা মনে করি যে কোনো একটি ত্রিভুজ নিয়ে নিলাম এরকম, যার 3টি কোণই অসমান। আচ্ছা তাহলে এইটাকে 3টি কোণ অসমান, তাহলে এই 3টি বাহু অসমান মানে কি 3টি কোণও অসমান থাকবে। তাহলে আমি আন্দাজ মতো মনে করো এটা 80 ডিগ্রি নিলাম, তাহলে 80 ডিগ্রি নিলাম, তার মানে বাকি দুটো সমষ্টি 100 ডিগ্রি হতে পারে। তাহলে 100 ডিগ্রি হলে তাহলে এটাকে যদি আমরা 60-এ ভাঙি, এটাকে যদি আমরা 40-এ ভাঙি, হচ্ছে না 3টে সূক্ষ্মকোণ, তাই না। এটা 80 নিলাম, তাহলে বাকি দুটো যোগফল 100 ডিগ্রি হতে হবে। তাহলে একটাকে যদি আমরা 60 ডিগ্রি করে আঁকি, আরেকটাকে যদি 40 ডিগ্রি, তার মানে দেখো একটা কোনো পরস্পর সমান হলো না। কেন সমান হলো না, কারণ এটা তো কেউ কারোর সাথে বাহু সমান না, তার মানে কোনো সমান হবে না। তাই আমি দেখো 3টে কোণও 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেল, আবার
তিনটি বাহু অসমান মানে বিষমবাহু হয়ে গেল। তার মানে কি দেখতে পেলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজও বিষমবাহু ত্রিভুজ হতে পারে। বোঝা গেল? চলো এবার সমকোণীর ক্ষেত্রে বুঝি। আচ্ছা এবার দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে আমরা কি জানি, যার একটি কোণ 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি সমান হবে, তাই তো? তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি সমান হয় তাহলে দেখি সেটা সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু কোণগুলো ম্যাচ খাচ্ছে। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ মানেই আমরা জানি যে তিনটি কোণ সমান, অর্থাৎ তিনটি কোণ 60 ডিগ্রি। তাহলে তিনটি কোণ 60 ডিগ্রি মানে একটা কোণ 90 ডিগ্রি হওয়ার প্রশ্নই আসে না। তাহলে সমবাহু তো প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজে সমবাহু ত্রিভুজ হতেই পারে না। ঠিক আছে, দেখি এবার সমদ্বিবাহু হয় কি না। আচ্ছা দেখো আমরা একটা কোণ 90 ডিগ্রি টেনে নিলাম, ঠিক আছে, একটা কোণ 90 ডিগ্রি টেনে নিলাম। সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা কি জানি, বাকি দুটো সমান হতে হবে। তাহলে 90 ডিগ্রি যদি টেনে নিই তাহলে টোটাল আমার কোণ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণ নিয়ে নিলে পরে রইল আর 90 ডিগ্রি, কারণ 90 আমরা জানি 180 ডিগ্রি। তার মানে কি দেখলাম, একটা কোণ আমরা 90 ডিগ্রি নিয়ে নিলে বাকি দুটো যোগফল 90 ডিগ্রি হতে হবে। তাহলে বাকি দুটো যেহেতু সমান, তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে এক একটা পেয়ে যাবো 45, তাই তো? তার মানে কি দেখতে পাচ্ছি, আমার এই দুটো কোণ 45 করে যদি আঁকি তাহলে এই ত্রিভুজটা আঁকা সম্ভব। তাহলে এটা দেখো দুটো কোণও সমান হলো, আবার একটা কোণও 90 ডিগ্রি থাকলো। তার মানে 90 ডিগ্রি থাকলো মানে কি সেটা সমকোণী হলো। আবার দুটো কোণ সমান মানে সেটা সমদ্বিবাহু। দুটো কোণ সমান মানে কি, যার দুটো কোণ সমান সেই দুটো বাহুও সমান হবে, এই বাহুটার সাথে এই বাহুটা। তার মানে এটা ম্যাচ খেলো যে সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী হতে পারে। তাই এই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার একটি কোণ সমকোণ আবার দুটি কোণ সমান, অর্থাৎ দুটি বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী হতে পারে। ঠিক আছে, এবার দেখি বিষমবাহু ত্রিভুজ হতে পারে কিনা। আচ্ছা মনে করো একইভাবে আমরা 90 ডিগ্রি টেনে নিলাম। তাহলে 90 ডিগ্রি যদি টেনে নিই তাহলে বিষমবাহু মানে কি, যার তিনটি বাহু অসমান। তাহলে তিনটি বাহু অসমান মানে তিনটি কোণও অসমান হবে। তাহলে একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো যোগফল 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিটাকে আমি যেরকমভাবে সাজাতে পারি 60 যোগ 30 করতে পারি, আবার 40 যোগ 50 করতে পারি, যে কোনোভাবে করতে পারি। কেন, আমার বাকি দুটো অসমান হবে। তাহলে আমি এটা বাড়িয়ে দিই। তাহলে এটা যদি আমি মনে করো 70 করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে কত, 20 ডিগ্রি। দেখো তিনটি কোণ অসমান হলো, আর তিনটি কোণ অসমান মানে তো তিনটি বাহু অসমান হবেই। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হতে পারে। বোঝা গেল? তাহলে কি দেখলাম, সমকোণী ত্রিভুজ শুধুমাত্র সমবাহু হতে পারে না। কেন, সমবাহু হলে সেটা তিনটি কোণ 60 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি আসার কোনো প্রশ্নই আসলো না। তাহলে সমকোণী ত্রিভুজ দুটো রকম হতে পারে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বা বিষমবাহু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার চলো দেখি যে স্থূলকোণী ত্রিভুজ কি কি হতে পারে। দেখো এবার দেখবো যে স্থূলকোণী ত্রিভুজ কার কার সাথে ম্যাচ খাচ্ছে। তাহলে আচ্ছা প্রথমে আমাকে জানতে হবে যে স্থূলকোণী ত্রিভুজ মানে কি, যার একটি কোণ 180 ডিগ্রি থেকে মানে 90 ডিগ্রি থেকে বড় একটি কোণ স্থূলকোণ। আর স্থূলকোণ মানে জানে কি, 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়, তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ দেখি প্রথমে সমবাহু হয় কিনা। সমবাহু মানে যা তিনটি বাহু সমান একইভাবে, আর তিনটি বাহু সমান মানে 60 ডিগ্রি, এক একটা কোণ 60 ডিগ্রি। আর সেটা তাহলে 90 ডিগ্রি থেকে বড় হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে স্থূলকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারে না। এবার দেখি সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে নাকি। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ মানে যা দুটো বাহু সমান। তাহলে আমরা একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। তাহলে মনে করো আমরা একটা 90 ডিগ্রি থেকে বড় নিয়ে নিলাম, এটা হচ্ছে এটা 100 ডিগ্রি ধরলাম। তাহলে 100 ডিগ্রি ধরলে বাকি দুটো যোগফল কত হবে, 80 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়ে যায় তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে আমার এই কোণ দুটোও সমান হবে, তাই তো? তাহলে 90 ডিগ্রি বড় একটা কোণ হয়ে গেল মানে এই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার বাকি কোণ দুটোকে যদি সমান করতে পারি তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজও হতে পারে। তাহলে বাকি কোণ দুটোকে যদি আমরা এটাকে 40 করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখো সমদ্বিবাহু ত্রিভুজও হয়ে গেল, আবার স্থূলকোণী ত্রিভুজও হয়ে গেল। এটা আবার 100 ডিগ্রি না ধরে মনে করো আমি এটা কত 110 ডিগ্রি ধরে ফেললাম। 110 হলে তাহলে বাকি দুটো যোগফল 70 হতে হবে, টোটাল আমার 180। তাহলে 70 হলে কি এটা 35, এটা 35। তাহলে সেই ক্ষেত্রে আমার দুটো বাহুও সমান আসলো, আবার একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় অর্থাৎ স্থূলকোণীয় ত্রিভুজ আসলো। তার মানে কি দেখলাম যে স্থূলকোণী ত্রিভুজ সমদ্বিবাহু হতে পারে। ঠিক আছে, এবার দেখি বিষমবাহু ত্রিভুজ হতে পারে কিনা। আচ্ছা বিষমবাহু ত্রিভুজ মানে আমরা জানি কি, যে তিনটি বাহু অসমান। তাহলে তিনটি বাহু অসমান। আর স্থূলকোণী ত্রিভুজ মানে জানি আমরা একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়। তাহলে ঠিক একইভাবে আমরা কি করলাম, 90 ডিগ্রি থেকে বড় মানে এটা মনে করি 100 ডিগ্রি টেনে নিলাম। তাহলে বাকি দুটো যোগফলে 80 হতে হবে। তাহলে 80টাকে যদি আমরা 50 যোগ 30 করতে পারি
50 যোগ 30 কিংবা 60 যোগ 20, মানে দুটো যেন অসমান থাকে। কেন? আমার বিষমবাহু ত্রিভুজ আঁকছি, তিনটে বাহু অসমান হতে হবে। তা তিনটে বাহু অসমান মানে মনে করো এই বাহুটা আরেকটু ছোটো করে দিলাম, তাহলে এটা এরকমভাবে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে কে কারোর সাথে সমান হলো না। তাহলে এটা যদি আমরা 50 ধরি তাহলে এটা 30 হয়ে যাবে। ঠিক আছে, আমার বিষমবাহু ত্রিভুজও হয়ে গেল, আবার একটা কোণ 90 ডিগ্রি বড় অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজও হয়ে গেল। তার মানে স্থূলকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজও হতে পারে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার বৃত্তর মধ্যে কি দেখেছে দেখো, বৃত্ত বলেছে বৃত্ত আঁকতে গেলে কি লাগে, একটা ব্যাসার্ধ লাগে। ব্যাসার্ধ মানে কি, যে কোনো মনে করে একটি মাপের ব্যাসার্ধ নিলাম, এটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে নিলাম। তাহলে এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধটা কম্পাসের সাহায্যে মেপে এখানে এইভাবে বসিয়ে এইভাবে বৃত্ত আঁকবো। ঠিক এরকমভাবে বৃত্ত আঁকবো। এই যে মাপটা এই কেন্দ্র থেকে যে পরিধি, এটাকে পরিধি বলে, টোটালটাকে পরিধি বলে, বাইরের গোল দাগটাকে। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকেই বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, আর দুটো ব্যাসার্ধ মিলে কি হয়, একটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ দুটো নিলে মানে 2 দিয়ে গুণ করলে কি পাবো, একটা ব্যাস পাবো। ঠিক আছে, ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ যত বড় হবে, মনে করো আমরা 3-এর বদলে 5 নিলাম, তাহলে ব্যাসার্ধ যত হবে বৃত্তটা তত বড় হবে, এরকমভাবে। তাহলে কি দেখলাম, ব্যাসার্ধ যত বড় হবে আর বাইরের এটাকে বলে পরিধিও তত বড় হবে। আর বৃত্তের আমরা এর আগের ক্লাসে কি পড়েছি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ, আর যে সরলরেখা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাকে বলা হয় ব্যাস। আর কেন্দ্রের মধ্যে দিয়ে যদি না যায়, তাহলে যে সরলরেখাটা বৃত্তটাকে ছেদ করে সেটাকে বলা হয় জ্যা, তাই তো। আর জ্যা যদি কেন্দ্রের মধ্যে দিয়ে যায় সেটা হয়ে যায় ব্যাস। তাই বৃহত্তম জ্যার নাম হয় ব্যাস। তাই প্রশ্ন আসে যে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। কারণ এই জ্যাটা যখন বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তখনই সেটা সব থেকে বড় হবে, আর সেটাই হয়ে যায় ব্যাস। আর এটাকে বলা হয় কেন্দ্র, মানে ও বিন্দু, আর বাইরের গোলটাকে বলা হয় পরিধি। ঠিক আছে, আর ব্যাস মানে আমরা কি দেখলাম, 2 গুণ ব্যাসার্ধ। চলো এবার কোষের দিকে 1.5-এর অঙ্কগুলো করি। দেখো, একের অঙ্কগুলো বলেছে তোমাকে বিভিন্ন কোণ দিয়েছে, এই কোণগুলোর মধ্যে কোনগুলো সূক্ষ্মকোণ, কোনগুলো স্থূলকোণ, কোনগুলো সমকোণ, কোনগুলো সরলকোণ, সেটা লিখতে হবে। আচ্ছা, সূক্ষ্মকোণ মানে আমরা কি জানি, 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়। তাহলে কি কি আছে দেখো, 12 ডিগ্রি, তার মানে 12 হয়ে যাবে সূক্ষ্মকোণের মধ্যে, 22.5 ডিগ্রি হয়ে যাবে সূক্ষ্মকোণের মধ্যে, 39 ডিগ্রি হয়ে যাবে সূক্ষ্মকোণের মধ্যে, 69 ডিগ্রি হয়ে যাবে সূক্ষ্মকোণের মধ্যে। 90 ডিগ্রি থেকে বড় হলে সেটাকে বলা হয় স্থূলকোণ। তার মানে কী কী আছে, প্রথমে আছে 91 ডিগ্রি, তারপরে 100 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি থেকে বড় তার মানে 179 ডিগ্রি, আর কি নেই, তাই তো। এগুলো স্থূলকোণ। স্থূলকোণ মানে 90 ডিগ্রি বড়, 180 ডিগ্রি থেকে ছোট। সমকোণ মানে জানি আমরা 90 ডিগ্রিকে সমকোণ বলে, আর সরলকোণ মানে জানি আমরা 180 ডিগ্রিকে সরলকোণ বলে। তাহলে এই সরলকোণ মানে কি, 2 গুণ 90, তাই তো। কারণ 90 দুগুণই তো 180 হয়, তাই না। তাই 2 গুণ 90 করলে 180 ডিগ্রি মানে অর্থাৎ সরলকোণ হয়। তাই সরলকোণ মানে আমরা কি বলতে পারি, যে সমকোণের দ্বিগুণ। সরলকোণ হচ্ছে সমকোণের দ্বিগুণ। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার দেখো 3-এর অঙ্কগুলো বলেছে, 2-একটা তো বলেই দিলাম এই সরলকোণের ব্যাপারটা। 3-এর অঙ্কগুলো বলেছে যে নিজের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। আচ্ছা, তোমাকে 3টে রেখাংশ দিয়ে দিয়েছে, মনে করো 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই 3টি সরল রেখাংশ দ্বারা কি একটা ত্রিভুজ আঁকা সম্ভব, সেটা আমরা কি করে বুঝবো। ঠিক আছে, এর একটা শর্ত আছে। কি শর্ত, যদি ছোট দুটো বাহুর, খাতায় লিখে নাও তোমরা, যদি ছোট দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয় তবেই 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। 3টি বাহু তোমাকে দিয়ে দিল যে ছোট দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বড় হতে হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তাহলে কি এটা ছোট দুটো বাহু কি 2 যোগ 3 আছে, সেটা কি 5-এর সমান হলো, তৃতীয় বাহুটা তো 5ই আছে। তাহলে তৃতীয় বাহুর সমান হলেও ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। কেমন, দেখো বিয়েরটা কি দিয়েছে, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে কি লিখবো, আচ্ছা প্রথমে লিখতে হবে যে 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকতে হলে ছোট দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বড় হতে হবে। এখানে 4 যোগ 3 সমান সমান 7, সুতরাং ছোট দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সাথে সমান, অর্থাৎ 3টি বাহু দিয়ে, এখানে 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। একই ক্ষেত্রে পরের যে 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকতে হলে ছোট দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বড় হতে হবে। এখানে ছোট দুটো বাহুর যোগফল দেখাতে হবে 1 যোগ 2 কত 3, তৃতীয় বাহুর সাথে সমান, অর্থাৎ তৃতীয় বাহুর সমান। তাই এই ক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ডিএটা নিজের থেকে করতে বলেছে, সেটা দরকার নেই। এবার দেখো
4টা বলেছে সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। এটা তো আমি তোমাদের আগেই দেখিয়ে দিলাম, তবু একটু মুখে বলে দিই। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, কি লিখবো, যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যে কোনো একটি ছবি এঁকে দেবে, যে কোনো একটি ছবি এঁকে দেবে, চাঁদার সাহায্যে কোণগুলো মেপে এর নাম দেবে এ বি সি। তাহলে এই কোণটার নাম কি হবে, কোণ এ বি সি, মনে করো এটা 60 ডিগ্রি আসলো, তাহলে 60 ডিগ্রি দেবে। এবার এই কোণটার নাম কি দেব, কোণ নাম কি করে দিতে হয়, যে বিন্দুতে কোণ তৈরি হলো সেই বিন্দুটা মাঝখানে থাকবে আর বাকি যে দুটো বিন্দু আছে সেই দুটো বিন্দু আগে পরে থাকবে। তাহলে এ আর বি কত সেটা একটা নাম দিয়ে দিলে, মনে করো একটা 30 চাঁদার সাহায্যে বসালে একটা 30 ডিগ্রি কোণ দিয়ে দিলে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। আর আরেকটা যে কোণটা আছে সেটা এই কোণটা, যে বিন্দুতে কোণ তৈরি হয় সেটা মাঝখানে আর বাকি দুটো আগে পড়ে, ঠিক আছে। তাহলে কি হবে, বি এ সি, এটার মান 90 ডিগ্রি ছোট, আচ্ছা 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, তার মানে এটা কি হবে, তাহলে এটা মনে করো 60 ডিগ্রি থেকে বড়, 60 ডিগ্রি থেকে না, এটা 60 ডিগ্রি ধরলাম আর এটা মনে করো 40 ডিগ্রি ধরলাম, ঠিক আছে। 90 ডিগ্রি সমান হলে হবে না, 60 30 হলে বাকিটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা 100 হলে বাকিটা কি 80 ডিগ্রি, তার মানে এটা 80 ডিগ্রি রাখতে হবে, ঠিক আছে। তোমরা ছোটো ছোটো করে আঁকবে তাহলেই দেখবে, ছোটো ছোটো করে আঁকবে তাহলে দেখবে একটা 90 ডিগ্রি আসবে না, কেমন। আচ্ছা, তাহলে এটা গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। কীরকম, এরকমভাবে একটা ছবি এঁকে দেবে, যার এটা 90 ডিগ্রি থেকে বড়, চাঁদার সাহায্যে মাপবে, যদি 100 ডিগ্রি হয় 100 ডিগ্রি, 110 ডিগ্রি হলে 10, 105 হলে 5, বাকি দুটো মেপে বসিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে বলেছে 5এরটা যে পাশের বর্গাক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। বর্গক্ষেত্র কি আছে একটু মুছে দিয়ে দেখো, এই ছবিটার বলেছে যে বর্গক্ষেত্রাকার ছবিটা আছে, মানে এই যে এই ছবিটা, এর পরিসীমা বার করতে বলেছে। তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি 4 গুণ বাহু। তাহলে একটা বাহু দেখো এটা বলেছে 4, তাহলে এটা যদি 4 হয় তাহলে কি হবে, 4 গুণ বাহু, বাহুর মানও 4 আছে, অতএব 4 × 4 = 16 সেন্টিমিটার। পরিসীমার একক সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। তাহলে দেখো তারপরটা কি বলেছে, পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। ব্যাস মানে কি, এই জিনিসটা মানে কেন্দ্রের মধ্যে দিয়ে যে সরলরেখাটা এই দিক থেকে ওই দিকে যাবে সেটাকেই বলা হয় ব্যাস। তাহলে দেখো এইটা যা, এইটাও তো তাই না, আর এটাই তো বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাস সমান হয়ে গেল, সুতরাং বৃত্তের ব্যাস কত হয়ে যাবে, 4 সেন্টিমিটারই হয়ে যাবে। আর ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ কি জানি আমরা, ব্যাসার্ধ জানি ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস যদি 4 হয় তাহলে তার অর্ধেক মানে কি 2 সেন্টিমিটার হয়ে যাবে ব্যাসার্ধ, ঠিক আছে। তো তোমাদের একটা ক্লাসে আমি কোষে দেখি 1.5 চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছি, আবার পরের দিন নেক্সট চ্যাপ্টার ধরবো। তো ভিডিও আজকে ফ্রেন্ডস এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তুমি একটি এই চ্যানেলেরই সদস্য হয়ে যাও, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণই ভালো থেকো, টাটা।